মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। রাখে আমি তাকে তুলে দেব কি করে বলেন? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। এবার মিজানুর রহমান আজহারি হুজুরকে স্বপ্নের পুরুষ বলে সম্বোধন করলেন প্রিয়াঙ্কা জামান। অন্যদিকে হঠাৎ একই মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই প্রিয়াঙ্কা জামানের সেই বক্তব্যটি শুনে আসি। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম। পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া না। আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই, আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে। অনেক মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। তো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা। নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ... সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই একসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ। আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং। আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম, অনেকে সফট, কোয়াইট মাইন্ডেড। তো আসলে ধার্মিকের কোনো শেষ, আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। তো ওইটা আসলে মেইন বিষয় না। যতই আমি লটর ফটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। কোন হুজুরকে আপনার ভালো লাগে ওয়াজ শুনতে এবং তার ওয়াজ দেখেছেন আপনি ইউটিউবে? আমার ভালো লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। আর কার আউটলুক বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে? অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর ওনার প্রতি আমার অনেক আমি ওনার বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আর এরপরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে। উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। না, উনি ম্যারিড পার্সন, ওনার প্রতি আমার সম্মান। ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না। না, উনি খুব ভালো মানুষ। ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আপন কোনো ভাই নেই, আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজহারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম। আমরা বলছি চাঁদাবাজি হচ্ছে, আমাদের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, বহু নেতাকর্মীকে পদ স্থগিত করা হয়েছে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন ধরে বেঁধে যাকে পাও এরকম অকর্ম কুকর্ম করতে তাকে আইনের হাতে তুলে দাও। তো এই তুলেটা তো দিতে হবে না। আর আইনের হাতটা তো আসলে সরকারের হাত। সরকার হাতটা যদি গুটিয়ে রাখে আমি তাকে তুলে দেব কি করে বলেন? সরকার যেটা করতে পারতো, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারতো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের প্রতিটি স্টেপ শেয়ার করতে পারতো, বিষয়গুলোকে অনেক স্বচ্ছ এবং ক্লিয়ার রাখতে পারতো। তাহলে অবিশ্বাস বা ছোটখাটো যেই একটা প্রশ্ন মানুষের মনে দেখা দিচ্ছে যে সরকার আসলে কি চাইছে, এই প্রশ্নটি তৈরি হতো না। তৃণমূল পর্যায়ে এই সময়ে পর্যাপ্ত পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং নৃশংস ঘটনাগুলো ঘটছে, এখনো পর্যন্ত জিনিসগুলো নিয়ন্ত্রণে না। এই জায়গাগুলোতে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, আমরা বলছি চাঁদাবাজি হচ্ছে, আমরা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, কিন্তু এটি করবার দায়িত্বটা কার? আপনি বলুন, সরকার এখন কে আছে? সরকারে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? সো পুলিশ প্রশাসন সকলেই কিন্তু তাদের অধীন হওয়ার কথা। সো আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি ঠিক না থাকে, যদি চাঁদাবাজি হয়, যদি যে এগুলো আপনি বলছিলেন সেগুলো চলতে থাকে, সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব তো আসলে সরকারের উপরে বর্তায়, তাই না? আমরা জানি সেনাবাহিনীও মাঠে আছেন, এবং আমি সেনাপ্রধানের একটি চমৎকার ইন্টারভিউ আমি প্রথম আলোতে দেখছিলাম। উনি বলেছেন যে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি এই সরকারকে, এবং আমরা সহযোগিতা করছি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুনেছি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার নিজেই নিজেকে ব্যর্থ করলে আমরা কি করব, এই কথাটিও তিনি, এই প্রশ্নটিও তিনি রেখেছেন। সো একই প্রশ্ন আমিও রাখতে চাই যে এই সরকার এখন নিজেকে ব্যর্থ করলে আমরা কি করব? কেন তারা এই
চাঁদাবাজি বা যে কথাগুলো বলছিলেন গ্রাউন্ড লেভেলে যেগুলো হচ্ছে সেগুলো বন্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতন যাতে কাজ করে সেটি এনশিওর করতে পারছে না? এই জায়গাগুলোতে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নাম যুক্ত হয়েছে, তাদের জন্য আসলে দলীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, বহু নেতাকর্মীকে পদ স্থগিত করা হয়েছে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন ধরে বেঁধে যাকে পাও এরকম অকর্ম কুকর্ম করতে তাকে আইনের হাতে তুলে দাও। তো এই তুলেটা তো দিতে হবে না, আর আইনের হাতটা তো আসলে সরকারের হাত। সরকার হাতটা যদি গুটিয়ে রাখে আমি তাকে তুলে দেব কি করে বলেন? সরকার হাত গুটিয়ে কেন রাখছে? এটা সরকার ভালো বলতে পারবে। দেশ বিনির্মাণের জন্য জনগণ তাদেরকে আসলে নিয়ে এসেছে, সেই জায়গা থেকে সরকার কি কি পদক্ষেপ নিতে পারত? সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত বার্তা দিতে পারত যে যেখানে যা অন্যায় অপকর্ম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে তারা যেন শক্ত পদক্ষেপ নেয়, বাট আইন অনুযায়ী অফকোর্স। সরকার যেটা করতে পারত, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের প্রতিটি স্টেপ শেয়ার করতে পারত, বিষয়গুলোকে অনেক স্বচ্ছ এবং ক্লিয়ার রাখতে পারত। তাহলে অবিশ্বাস বা ছোটখাটো যেই একটা প্রশ্ন মানুষের মনে দেখা দিচ্ছে যে সরকার আসলে কি চাইছে, এই প্রশ্নটি তৈরি হতো না। এই সরকার যদি, তাহলে কি সরকারের সাথে কি বিএনপি দূরত্ব তৈরি হয়েছে? সরকারের সাথে বিএনপির দূরত্ব না, সরকারের সাথে রাজনৈতিক শক্তিগুলোর একটি ট্রান্সপারেন্সির অভাবের কারণে যেটা হচ্ছে, আমি বলছিলাম যে সরকার যদি পরিষ্কার করত, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করত, তাহলে সরকারের জন্যই ভালো হতো। কারণ রাজনৈতিক দলগুলোর তো অভিজ্ঞতা আছে সরকারে থাকবার, এবং কি করে সরকার চালাতে হয় রাজনৈতিক দলগুলো কিন্তু সেটি জানে। এবং যেহেতু একেবারে রুট লেভেল পর্যায় পর্যন্ত তাদের কমিটি আছে, লোক আছে, একেবারে গ্রাসরুট পর্যন্ত তাদের শাখা প্রশাখা আছে, তাদের কিন্তু অনেক বেশি হোল্ড আছে মাটিতে। সো সেটাকে সরকার কাজে লাগাতে পারতো। এখন শুনছি খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, বিএনপি মুখে শুনছি নির্বাচন নির্বাচন, মানে মানে মজাই লাগছে আমার কাছে, বুঝলেন? যে 1 বছরের ব্যবধানে আগে উন্নয়ন উন্নয়ন ছিল, এখন শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। তবে সার্জিস যে কথাটা বলছে, যেটা আমি প্রথমের দিকে বলছিলাম যে 2024-এর পরে তো নির্বাচন হতো 29-এ, তারপরে এত ব্যাকুল হয়ে গেলে তো সমস্যা। এবং এই ঘটনা এটা বলা আমি সমর্থন করি না, মানে 29-এর চিন্তা তো করা উচিত না। আমার কথাটা হচ্ছে যে এখানে বছর গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি কাজগুলো করব। আমি কি 2029 পর্যন্ত বসে থাকবো, কোনো কাজ করবো না, আমি 2029 নির্বাচন দেবো, ব্যাপারটা না। আমি হচ্ছে যে আমার যে সংস্কারগুলো নির্বাচনের জন্য করা দরকার, আমার কি বোঝাতে পারলাম? যে সঠিক নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। 1, 2, হাসিনা এবং আওয়ামী লীগের দুষ্কর্মের বিচার হতে হবে। এই দুটো সম্পন্ন হওয়ার পরে আমরা নির্বাচনে যাব, এটা আমার ব্যক্তিগত মতামত। এই দুটো কাজ হবে, নির্বাচনে যাব। তার জন্য যদি 1 বছর লাগে 1 বছর লাগবে, তার জন্য যদি 1.5 বছর লাগে 1.5 বছর লাগবে, তার জন্য যদি 6 মাস লাগে, ফের না 6 মাস পরে নির্বাচন হবে। কিন্তু এই দুটো কাজ সম্পন্ন না করে নির্বাচনে যাওয়ার আমি তো কোনো সুযোগ দেখি না। যে কি করে আপনি নির্বাচনে যাবেন এই দুটো কাজ? ওইটাই মাহমুদা, আমি ওইটাই বলছি যে 29-এর কথা আমি বলছি না, আমি বলছি যে আপনি 6 মাসের মধ্যে এত ব্যাকুল হয়ে গেলেন কেন? নির্বাচন নির্বাচন 7 তারিখে বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এখন বলছেন এই যে জায়গাটা, এগুলো মানুষকে মানে ভুল ডিরেকশন দিচ্ছে আর কি। ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এক সমন্বয়কের কথা শুনলাম সম্ভবত সার্জিস আলম, সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন? 24-এ নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে 29-এ, মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা 29-এর আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না। আপনারা কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন? তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন, নির্বাচন সংস্কার, এই জায়গাটা কি আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ? না, আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানি না। একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে, সিরিয়াসলি বলে নাই। কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন? জুলাই আগস্টে বাংলাদেশে বর্ষাকাল এবং নদী নালা সব মানে তখন বন্যা কবলিত থাকে বাংলাদেশ। তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন, এটা কি বাস্তবসম্মত? জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে? তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্টে একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে। আর
সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্যে চলে যাই, তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে, তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে, এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এটাও একটা ভুল কথা ছিল, কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না। জুন মাসে প্রচন্ড গরম থাকে, তারপরে বর্ষাকাল, কাজে জুন জুলাই আগস্ট এই 3 মাসে কোনো নির্বাচন সম্ভব না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।